12 অঙ্কটা কি রয়েছে? সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করে লিখি। তাহলে প্রথমে গুঁড়িটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি। আর উচ্চতা ধরে নিচ্ছি 8 ডেসিমিটার। ঠিক আছে, দেখো এখন কি দেওয়া আছে এখানে লক্ষ্য করো। কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 440 বর্গ ডেসিমিটার। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 পাই আর এইচ সমান 440 লেখা যায়। এটা আমরা দেখো 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো গুঁড়িটির ওজন কত দেওয়া আছে। গুঁড়িটির ওজন দেওয়া আছে 9.24 কুইন্টাল। এটা সমান কত কেজি সেটা নিয়ে যাচ্ছি, 100 দিয়ে গুণ হবে, তাহলে হবে 924 কেজি বা কিগ্রা। 924 কিগ্রা। আর দেখো বলা আছে 1 ঘন ডেসিমিটার, এখানে দেখো 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা, তাহলে গুঁড়িটির আয়তন হবে গুঁড়িটির আয়তন কত হবে? ওই যে মোট ওজনকে 1 ঘন সেমিতে যত ওজন সেটা দিয়ে ভাগ, তাহলে 1.5 কিগ্রা দিয়ে ভাগ। দেখো, তাহলে কত হবে? 924 বাই, এটাকে যদি 15 করি তাহলে উপরে 10 গুণ করতে হবে। 5 3 3 দিয়ে এটা 308, অর্থাৎ 616 ঘন ডেসিমিটার। কেমন? গুঁড়িটির আয়তন পেলাম 616 ঘন ডেসিমিটার। তাহলে এখন কি লিখতে পারি? আয়তন মানে কি? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ সমান 616। এটা আমরা লিখতে পারি 2 নম্বর, যেখানে আর হলো ব্যাসার্ধ এবং এইচ হলো গুঁড়িটির উচ্চতা। তাহলে দেখো এখানে একটা ইকুয়েশন পেয়েছি আর এখানে একটা ইকুয়েশন পেয়েছি। এই দুটো ইকুয়েশনকে আমরা সমাধান করব ঠিক যেমন ভাবে আমরা তোমরা 10-এর অঙ্কটা করেছো। দেখো এখানে দেখো করেছিলে। দেখো বক্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল আর দেওয়া ছিল আয়তন, তা থেকে তোমরা ব্যাস এবং উচ্চতা নির্ণয় করেছিলে। একইভাবে 12 অঙ্কে করতে হবে। দেখো বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করা হলো। এখন এই আগের মতো করি, তাহলে আমরা করছি। তাহলে দেখো 2 কে যদি 1 দিয়ে ভাগ করি, 2 ভাজিত 1 করে পাই, কি পাচ্ছি দেখো? 2 ভাজিত 1 করে কি পাচ্ছি দেখো? পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান 616 বাই 440। ওকে, এখন দেখো পাই পাই কেটে যাবে, একটা আর কেটে যাবে এবং এইচ কেটে যাবে, তাহলে থাকবে আর বাই 2 সমান 616 ইন্টু 2 বাই 440। এরপর দেখো 11 দিয়ে কাটছি, 40 হবে
এটা 11 দিয়ে কাটলে হবে 5, 6, 56। এখন দেখো 4 10-এ 4 14, 2 দিয়ে হবে 5, এটা হবে 7, এটা হলো 14/5। r/2 সমান পেলাম 14 বাই, সরি r/2 হবে না, 2টা তো ওই দিকে নিয়ে গেছি, তাহলে এখানে 2টা আর থাকবে না। ওকে, আর সমান হলো 14/5, 14/5 অর্থাৎ 2.8 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আমরা পেলাম ব্যাসার্ধ আর, আর সমান 2.8 ডেসিমিটার। আমাদের কি নির্ণয় করতে বলেছে? গুণিটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে বলা যাবে যে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? অতএব গুণিটির ব্যাস মানে কি 2r সমান 2 ইন্টু আর এর মান 2.8, তাহলে হবে 5.6 ডেসিমিটার। ওকে, একটা উত্তর পেলাম, একটা উত্তর আমরা পেয়ে গেছি গুণিটির ব্যাসার্ধ। এখন আমাদের বের করতে হবে উচ্চতা। ঠিক আগের 10-এর অঙ্কটা যেমন ভাবে করেছি সেভাবেই করতে হবে। দেখো কিভাবে করব। দেখো তাহলে 2πr/h সমান 440, এই সমীকরণটাতে আমি আর এর মান বসিয়ে দিচ্ছি। কি ছিল? 2πr/h সমান 440। এখানে আমরা আর সমান 2.8 পেয়েছি, সেটা বসিয়ে পাই। টু ইন্টু 22/7 ইন্টু 2.8 ইন্টু এইচ সমান 440, বা এইচ সমান 440 ইন্টু 7 বাই 2 ইন্টু 22 ইন্টু 2.8। ওকে, দেখো দশমিকটা তুলে দেওয়ার জন্য উপরে 10 গুণ হয়ে যাবে। এখন দেখো 22 দিয়ে এটাকে কাটছি, 20 হবে, 7 দিয়ে এটা 4 হবে, 4 দিয়ে এটা 5 হবে, 2 দিয়ে 5 হবে, তাহলে হবে 25। তাহলে এইচ সমান পেলাম 25 ডেসিমিটার। এইচটা কি ছিল? গুড়িটির উচ্চতা ছিল। তাহলে কি পেলাম? গুড়িটির উচ্চতা সমান 25 ডেসিমিটার। ওকে, গুণিতের উচ্চতা পেলাম 25 ডেসিমিটার, আর বেস পেয়েছি 5.6 ডেসিমিটার। তাহলে এই দুটো হবে উত্তর। এটা একটা উত্তর হবে, আর এখানে একটা উত্তর হবে। ঠিক আছে, এরপর দেখো নেক্সট অঙ্কে কি আছে। দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। এখন দেখো এই ধরনের অঙ্ক তোমরা আগে পাওনি। বহির্ব্যাস অন্তর্ব্যাস কি সেটা আমি বলছি। দেখো এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। তাহলে এর নিশ্চয়ই একটা থিকনেস থাকবে। যদি থিকনেস খুব কম থাকে সেক্ষেত্রে আমরা এটা বহির্ব্যাস অন্তর্ব্যাস ধরি না, একটাই ব্যাস ধরি। ঠিক আছে, মনে করো এটা কোনো যেমনটা কুয়ো হয় সেরকম টাইপের আর কি। ধারে ধারে একটা দেওয়ালটা তো একটা জায়গা দখল করে থাকে, তাই না? তাহলে দেখো এটা কেন্দ্র থেকে, এখান থেকে এত দূর হচ্ছে বহির্ব্যাস, এই বহির্ব্যাসার্ধ। আর এখান থেকে এই ভিতরের বৃত্তটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। বোঝা গেল? দেওয়ালের বাইরে অবধি হচ্ছে বহির্ব্যাসার্ধ এবং দেওয়ালের ভিতর অবধি হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। আর একইভাবে পুরোটা হলে ব্যাস হবে।
এটা পুরোটা হলে ব্যাস হবে, বহির্ব্যাস আর অন্তর্ব্যাস। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি। বহির্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেমি। তাহলে আমরা এখানে লিখতে পারবো বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ এটাকে আমরা বড় হাতের আর দিয়ে দিচ্ছি বাইরেরটা। ওটা 30 সেমি হলে এটা তার অর্ধেক হবে, অর্থাৎ 15 সেমি। সেন্টিমিটারটাকে আমি ডেসিমিটারে নিয়ে যাচ্ছি, ওকে। তাহলে যেহেতু দেখো এখানে বলেছে প্রতি বর্গ ডেসিমিটারে এত টাকা খরচ হচ্ছে, তাহলে ডেসিমিটারেই নিয়ে যাচ্ছি। তাহলে ডেসিমিটারে নিয়ে গেলে 10 দিয়ে ভাগ হবে, তাহলে 15/10 ডেসিমিটার। ঠিক আছে, এই আকারে রেখে দিচ্ছি, এটাকে আর দশমিকে করছি না, সুবিধা হবে পরে কাটাকুটি করতে। আর দেখো অন্তর্ব্যাস বলা আছে 26 সেমি। ঠিক আছে, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। তাহলে অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ যেটাকে আমি ছোট হাতের আর দিয়ে লিখছি হবে 26/2 সেমি, অর্থাৎ 13 সেমি। তাহলে 13 সেমিটাকে যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে হবে 13/10 ডেসিমিটার। বোঝা গেছে? সিমিলারলি আগেরটার মতোই করলাম। আগেরটার মতো বলতে বহির্ব্যাসার্ধ যেটা লিখলাম সেটার মতো করে এটাও লেখা গেল 13/10 ডেসিমিটার। এখন দেখো পাইপটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে, পাইপটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14.7 মিটার। পাইপের দৈর্ঘ্য অর্থাৎ এইচ, সেটা হচ্ছে 14.7 মিটার। দেখো এটাকে ডেসিমিটারে নিয়ে গেলে 10 দিয়ে গুণ হবে, তাহলে হবে 147 ডেসিমিটার। এই ছিল তথ্য যেগুলো লিখে নিলাম। এখন দেখো বলেছে প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসেবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে হবে। এটা একটা পাইপ, ঠিক আছে, অর্থাৎ দুই মুখেই খোলা, এই মুখটাও খোলা এবং নিচের দিকটাও খোলা রয়েছে। তাহলে যদি আলকাতরার প্রলেপ দিই, তাহলে দেখো আলকাতরার প্রলেপটা কোথায় কোথায় পড়বে, একদম এই বাইরের সারফেসেও পড়বে, আলকাতরার প্রলেপটা এই বাইরের সারফেসেও পড়বে, আর এই যে অংশটা, এই অংশটা এখানেও প্রলেপ পড়বে, আলকাতরা দিতে হবে। ঠিক আছে, এবং ভেতরে দেখো একটা অংশ রয়েছে, ভেতরে একটা অংশ রয়েছে দেখো, তাহলে সেই ভেতরের অংশেও আলকাতরার প্রলেপ পড়বে। ঠিক আছে, এর ভেতরে সম্পূর্ণটাই পড়বে, ওটা দেখা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো এর তাহলে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বাইরের ক্ষেত্রফল একটা হবে এবং ভেতরের ক্ষেত্রফল একটা হবে, এবং এই যে এই অংশটা দুই মুখের যে বৃত্তাকার অংশটা, চুড়ির মতো অংশটা, এই অংশটির ক্ষেত্রফলও আমাদের বের করতে হবে। তাহলে দেখো একে একে আমরা প্রত্যেকটা বের করে নিচ্ছি। তাহলে দেখো পাইপটির বাইরের ক্ষেত্রফল, পাইপটির বাইরের ক্ষেত্রফল কি হবে, বাইরের ক্ষেত্রফল কি হয়, এটা একটা বক্রতল, কি হয় 2 পাই আর এইচ, 2 পাই, এটার ক্ষেত্রে আর কত, বড় আর, বড়টার ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে বড় আর, এবং উচ্চতা দুটোতেই তো সেম, তাহলে ছোট হাতের এইচ। 2 পাই আর এইচ সমান হবে 2 × 22/7 ইন্টু আর হবে 15/10 ইন্টু এইচ হবে 147। ঠিক আছে, দেখো কাটাকুটিটা দেখো, 7 2 × 14, 7 × 7, 2 5 × 10, 5 3 15। ঠিক আছে, তাহলে 66 × 21, এটা হবে 1386, গুণফলটা হবে 1386 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, দেখো তাহলে বাইরের ক্ষেত্রফল আমরা পেলাম, বাইরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। দেখো সবুজ রং দিচ্ছি আমি, তাহলে এই বাইরের অংশটি
এর ক্ষেত্রফল আমরা পেলাম 1386, এটা পেলাম 1386 বর্গ ডেসিমিটার। এখন পাইপটির ভেতরের ক্ষেত্রফল বের করছি, অর্থাৎ এই অংশটি। পাইপটির ভেতরের ক্ষেত্রফল হবে কত হবে দেখো, 2 পাই, ভেতরটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত, ছোট হাতের আর, ছোট হাতের আর ধরেছি এই যে অন্তর ব্যাসার্ধ ছোট আর, তাহলে ছোট আর ইন্টু এইচ। তাহলে ভেতরের ক্ষেত্রফল হবে 2 × 22/7 ইন্টু ছোট আর এর মান হচ্ছে 13/10 ইন্টু এইচ হচ্ছে 147। দেখো 7 দিয়ে সিমিলারলি 21, 2 দিয়ে এটা হবে 5, ঠিক আছে, 22 × 13 × 21/5, এটা হবে দেখো, এটা ক্যালকুলেশনটা হবে 1201.2 বর্গ ডেসিমিটার। 1201.2 বর্গ ডেসিমিটার। এখন দেখো পাইপটির দুই ধারের যে বৃত্তাকার অংশ বললাম সেই অংশের ক্ষেত্রফল আমরা লিখছি। দেখো দুই ধারে রয়েছে, এই ধারে এবং নিচের দিকেও রয়েছে এই অংশটা, ঠিক তো? যেহেতু দু মুখ খোলা, তাই দুই ধারেই আলকাতরার প্রলেপ দিতে হবে। দেখো দুই ধারের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কি হবে, যেহেতু দুই ধারের সেজন্য একটা 2 গুণ হবে, ঠিক আছে, অর্থাৎ এটার যদি ক্ষেত্রফল যত হবে তার সাথে 2 গুণ হবে, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে দেখো, বড় বৃত্তটা দেখো, তোমরা ক্লাস 9-এ করে এসেছো, এখানে একটু আঁকার চেষ্টা করছি। দেখো এরকম যদি একটা বৃত্ত থাকে, মাঝে আরেকটা বৃত্ত থাকে, ঠিক আছে, তাহলে যদি তোমাকে বলা হয়, সেক্ষেত্রে তোমরা রাস্তার ক্ষেত্রফল এই ধরনের অঙ্ক পেয়েছিলে, ঠিক আছে, মনে করো এই দাগ দিলাম যে অংশটা, রঙিন অংশটির ক্ষেত্রফল কত হবে, তখন তোমরা বলেছিলে যে বাইরের ক্ষেত্রফল যত, তার চেয়ে বাইরের অর্থাৎ বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তটার ক্ষেত্রফল বিয়োগ দিলেই হবে। অর্থাৎ বড়টার ব্যাসার্ধ যদি বড় আর হয় আর ছোটটা যদি ছোট আর হয়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা ছিল পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা করলেই আমরা পেতাম এই অংশটার ক্ষেত্রফল, রঙিন অংশটা। সেই কনসেপ্টটা দেখো এখানে কাজে লাগবে, ওই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। তাহলে এখানে কি হবে, পাই ইন্টু বড় আর কত, বড় আর হচ্ছে, একবার লিখিয়ে নিচ্ছি, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। দেখো এখানে পাইটা লেখারও কোনো দরকার নেই, কারণ পাইটা আমরা কমন নিয়ে নিচ্ছি, পাইটা কমন চলে যাচ্ছে দেখো, ঠিক আছে, পাইটা কমন নিয়ে নিলাম, তাহলে 2 পাই × r² মাইনাস আর স্কোয়ার হবে। তাহলে দেখো 2 × 22/7 ইন্টু, দেখো আর এর মান কি আছে, বড় আর হচ্ছে 15/10 তার স্কোয়ার, 15 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার মাইনাস ছোট আর হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। দেখো নেক্সট স্লাইডে কি হবে, সমান 2 × 22/7 ইন্টু, দেখো 15 স্কোয়ার হচ্ছে 225, 10 স্কোয়ার হচ্ছে 100 মাইনাস 13 স্কোয়ার হচ্ছে 169 মাইনাস এই বাই 100। তাহলে দেখো সমান কি হচ্ছে, 2 × 22/7 ইন্টু 100, এবং এদের বিয়োগফলটা হচ্ছে
30 এবং 25 অর্থাৎ 56, 56, তাই তো? এখন দেখো 7 দিয়ে কাটবে এটা, 8। এখন 8 ইন্টু 44 সমান হচ্ছে 352 বাই 100 সমান 3.52 বর্গ ডেসিমিটার। বুঝা গেল? 3.52 বর্গ ডেসিমিটার। দেখো আরেকবার বলি, এখানে এই অংশটার ক্ষেত্রফল কি হলো? পায়ের স্কোয়ার মাইনাস পায়ের স্কোয়ার, ঠিক আছে? যার থেকে পাইটা কমন নিলে হবে, পাইটা কমন নিলে হবে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, ঠিক আছে? সেটাই লিখেছি দেখো। কিন্তু দুই আগে একটা গুণ করেছি, কেন গুণ করেছি? কারণ দুটো মুখ রয়েছে, এই মুখের ক্ষেত্রফল এটা, আরেকটা মুখ রয়েছে তো সমান মাপের, তাহলে তার জন্য আমরা একটা 2 গুণ করেছি, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে পেলাম 3.52 বর্গ ডেসিমিটার। তাহলে দেখো পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এই সব ক্ষেত্রফলগুলো যোগ হবে। অতএব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল সবগুলো যোগ হবে। সবগুলো বলতে বাইরের ক্ষেত্রফল কত ছিল? 1386, ভেতরে ছিল 1201.2। দেখো 1386 যুক্ত 1201.2 যুক্ত এটা 3.52, এত বর্গ ডেসিমিটার। দেখো এটা যোগফলটা হবে 2590.72 বর্গ ডেসিমিটার, ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। এখন দেখো বলা আছে প্রতি বর্গ ডেসিমিটার খরচ হয় 2 টাকা 25 পয়সা, অর্থাৎ 2.25 টাকা। তাহলে কত খরচ হবে? সমগ্র পাইপটিতে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে? দেখো তাহলে গুণ করে দিলেই হবে ক্ষেত্রফলটির সাথে। প্রতি বর্গ ডেসিমিটার ওকে, মোট খরচ হবে 5829.12 টাকা। বুঝা গেছে? এটাই উত্তর হবে, উত্তর এটাই হবে, ঠিক আছে? এরপর দেখো 14 অঙ্ক। 14 রয়েছে একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা এত, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য এত এবং চোঙটি এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তাহলে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার, ঠিক আছে? দেখো ঘন ডেসিমিটার এখানে কাজে লাগছে, তাহলে দেখো ডেসিমিটারই নিয়ে যাচ্ছি, মিটারটাকে ডেসিমিটার করলে 10 দিয়ে গুণ হবে, তাহলে হবে 28 ডেসিমিটার, ঠিক আছে? উচ্চতা পেলাম 28 ডেসিমিটার। এখন দেখো অন্তর্ব্যাস, অন্তর্ব্যাস বলা আছে 4.6, তাহলে অন্তর্ব্যাসার্ধ আমরা বের করছি, আমাদের যেটা কাজে লাগবে আমরা সেটাই বের করছি, অন্তর্ব্যাসার্ধ অর্থাৎ ছোট আর, অন্তর্ব্যাসার্ধ হবে 4.6/2, ডেসিমিটারে দেওয়া আছে, তাহলে 4.6/2 কত হবে? 2.3 ডেসিমিটার। এবং বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে ধরি
ধরি বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। ওকে, বহির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর ডেসিমিটার। দেখো এখন কি বলেছে, চংটি এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, ফাঁপা চং বলেছে, ফাঁপা চং। তাহলে দেখো আগে যে আমরা ছবিটা করলাম সেই ছবির মতোই একটা ফাঁপা চং রয়েছে, যার অন্তর্ব্যাস এবং বহির্ব্যাস দেওয়া আছে। ঠিক আছে, এবং এটি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা হচ্ছে লোহা। ঠিক আছে, লোহা কতটা পরিমাণে রয়েছে দেখো, এখানে যদি আমরা একটা এই বড় চংটাকে কল্পনা করি, প্রথমে যদি বড় চংটা কতটা লোহা দিয়ে তৈরি সেটা দেখি। মনে করো এটা যদি নিরেট হতো, তাহলে কতটা লোহা দিয়ে তৈরি, অর্থাৎ বাইরের ব্যাসার্ধটা নিয়ে কাজ হতো। এবং সেটা থেকে যদি আমরা এই ভেতরের ব্যাসার্ধটা নিয়ে যে চং তৈরি হচ্ছে সেই চংটা কেটে বের করে দিই, তাহলে তো এই আকারটা পাওয়া যায়, যায় কি না? তাহলে এটা নিরেট চং হলে কত আয়তন হতো, সেটা মাইনাস ভেতরে যে চঙাকৃতি অংশটা ফাঁকা, তার আয়তনটা বিয়োগ করলেই পাবো এই চংটির আয়তন। দেখো তাহলে ফাঁপার ক্ষেত্রে চঙের আয়তন হয় পাই ইন্টু, ফাঁপার ক্ষেত্রে চঙের আয়তন হয় পাই ইন্টু বহির্ব্যাসার্ধর স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধর স্কোয়ার ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে দেখো শর্তানুযায়ী শর্তানুযায়ী কি লিখবো, পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ সমান কত দেওয়া আছে, 84.48 ঘন ডেসিমিটার, 84.48, বা 22/7 আর স্কোয়ার, যেটা আমাদের জানা নেই, আর এর মান জানা নেই। তাহলে আর স্কোয়ার মাইনাস, দেখো ছোট আর এর মান হচ্ছে 2.3, তাহলে 2.3 স্কোয়ার ইন্টু এইচ এর মান দেখো জানা আছে 28 সমান 84.48, বা এখন দেখো কি লেখা যাবে, ভেতরে একটা ক্যালকুলেশন করছি, আর স্কোয়ার মাইনাস 2.3 এর স্কোয়ার হবে 5.29, 5.29। তাহলে এটা সমান কি হবে, সবকে ডান দিকে নিয়ে যাচ্ছি ব্রেকেটটা বাদ দিয়ে। তাহলে দেখো 84.48 ছিল এবং নিচে চলে গেল 28, নিচে চলে গেল 22 এবং উপরে থাকলো 7। এখন দেখো আর স্কোয়ার মাইনাস 5.29 সমান হবে, দেখো 22 দিয়ে কাটছি, আচ্ছা কাটার আগে দেখো দশমিকটা তুলে দিই, তাহলে দশমিকটা তুলে দেওয়ার জন্য নিচে 100 গুণ হবে। এখন দেখো 22 দিয়ে কেটে যাবে এটা, 11 দিয়েই কাটছি, 11 দুগুণে 22, এটা দেখো 7 11 77 74, 6 11 66, এবং দেখো 8 11 88। ঠিক আছে, এখন দেখো 7 দিয়ে কাটা যাবে এটা, 4, দেখো এটা 4 দিয়ে কাটা যাবে, 4 1 4, 4 4 16, সরি 36 আছে, তাহলে 4 9 36, মিস্টেক, 4 9 36 এবং 4 দুগুণে 8, 192। এটাকে দেখো 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে হচ্ছে 9 দুগুণে 18 এবং 6 দুগুণ 12, তাহলে 96/100। ঠিক আছে, 96/100, বাকি লেখা যাবে 0.96। তাহলে দেখো
আর স্কোয়ার সমান কি হবে 5.29 প্লাস 0.96 সমান 6.25। তাহলে আর সমান কি লেখা যাবে, রুট আন্ডার 6.25 সমান, তাহলে হয়ে যাবে 2.5। তাহলে দেখো কি নির্ণয় করতে বলেছে, চংটির বহির্ব্যাসের দৈর্ঘ্য, বহির্ব্যাসের দৈর্ঘ্য। তাহলে বহির্ব্যাসার্ধ পেলাম আমরা 2.5 ডেসিমিটার। তাহলে বহির্ব্যাস হবে, বহির্ব্যাস 2r, 2 ইন্টু 2.5 সমান 5 ডেসিমিটার। ওকে, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর দেখো 15 অঙ্ক। 15তে রয়েছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখতে। এটা খুবই সোজা একটা প্রশ্ন, অনেকে এটা পারবে। দেখো, তাহলে দেখো, ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, ডেসিমিটার। ঠিক আছে, এই এককটা দেখে আমি এককটা ডিসাইড করলাম। ঠিক আছে, ডেসিমিটার নেব, আর ডেসিমিটার। তাহলে উচ্চতা কত হবে, কি বলেছে, উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ আর হলে উচ্চতা কত হবে, 2r হবে, হবে না, দ্বিগুণ বলেছে। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতা হবে দ্বিগুণ, অর্থাৎ 2r ডেসিমিটার। তাহলে এখন এখন চোঙটির আয়তন কত হবে, দেখো, আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান হচ্ছে 22/7 এবং আর, যেটা নিজেই আর, এবং এইচটা হচ্ছে 2r। ঠিক আছে, তাহলে 22/7 এই মানটা না বসালেও পারতাম। ঠিক আছে, ওটার মান পাই রেখে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, পাই ইন্টু 2 ইন্টু আর কিউব, 2 পাই আর কিউব। পায়ের মানটা কেন বসাচ্ছি না সেটা পরে বুঝতে পারবে। ঠিক আছে, ঘন ডেসিমিটার। ঠিক আছে, 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। আবার দেখো আরেকটা শর্ত বলেছে, কি বলেছে, যদি উচ্চতা 6 গুণ হতো। ঠিক আছে, উচ্চতা 6 গুণ হলে তখন এইচ সমান কি হতো, এইচ সমান হতো 6r হতো, এইচ সমান হতো 6r ডেসিমিটার। তাহলে আয়তন হতো, আয়তন কত হতো, পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো কোনো বলেনি, আর স্কোয়ারই থাকবে, ইন্টু উচ্চতাটা বলেছে 6r। ঠিক আছে, তাহলে দেখো কি হলো, 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার আয়তন হতো এত। এখন দেখো কি বলেছে, শর্তানুযায়ী আমরা লিখতে পারি, শর্তানুযায়ী কি লেখা যাবে, দেখো, বলেছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চংটির আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হতো। অর্থাৎ পরে যদি 6 গুণ হতো তাহলে এই যে আয়তনটা পেয়েছি সেটা ওটা থেকে 539 বেশি হতো। অর্থাৎ আগে যেটা ছিল সেটার সাথে 539 যদি যোগ করি তাহলে 6 পাই আর কিউব হবে। ঠিক তো, তাহলে দেখো এটা কি লেখা যাবে, 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539, বা 4 পাই আর কিউব সমান 539, বা আর কিউব সমান 539/4 ইন্টু পাই, পায়ের মান 22/7, 7টা উপরে হয়ে যাবে। তাহলে দেখো কি পেলাম, আর কিউব সমান 539 ইন্টু 7/4 ইন্টু 22 নাকি। তাহলে দেখো
11 দিয়ে কাটছি, 11 দিয়ে দেখো কাটছি, 11 দিয়ে এটা 4 এবং 9, আর 11 দিয়ে এটা 2। তাহলে উপরে থাকছে 49, মানে 7 ইন্টু 7 ইন্টু 7, নিচে হচ্ছে 4 ইন্টু 2, অর্থাৎ কি লেখা যাবে এটা 7 কিউব, আর এটা লেখা যাবে 2 কিউব। তাহলে আর কিউব সমান পেলাম 7/2 তার হোল কিউব। তাহলে কি হবে, আর সমান 7/2 অর্থাৎ 3.5 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে কি বলেছে, চোঙটির উচ্চতা হিসাব করি, চোঙটির বর্তমান উচ্চতা হিসাব করি। তাহলে ব্যাসার্ধ পেলাম 3.5 ডেসিমিটার, তাহলে চোঙটির উচ্চতা কত হবে, উচ্চতা ইচ, উচ্চতা কত 2r, উচ্চতা বা এইচ সমান কত 2r, অর্থাৎ 2 ইন্টু 3.5 সমান 7 ডেসিমিটার, 7 ডেসিমিটার। ওকে, এটাই উত্তর হবে। চলো, এখানেই শেষ করছি আজ।